সুপ্রিয় দর্শক, আমি আফজাল হোসেন স্বাগত জানাচ্ছি সম্পাদকীয়তে। আওয়ামী লীগ পুনর্বাসন ইস্যুতে হাসনাত আবদুল্লাহর ফেসবুক পোস্ট ঘিরে ব্যাপক তোলপাড় চলছে। রিফাইন্ড আওয়ামী লীগ নামে দলটিকে পুনর্বাসন করার ষড়যন্ত্র চলছে বলেও দাবি করেছেন এনসিপির এই নেতা। আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে বিক্ষোভ হয়েছে ঢাকা সহ কয়েকটি জেলায়। বিএনপি নেতা রুহুল কবির রিজভী বলছেন, বিচারের পর আওয়ামী লীগকে জনগণের কাছে ক্ষমা চাইতে হবে, আর জনগণ ক্ষমা করলে তাদের রাজনীতি নিয়ে কোনো আপত্তি নেই। গণহত্যায় জড়িত দলটির পুনর্বাসন জনগণ মেনে নেবে না বলে মন্তব্য করেছেন জামায়াতের আমির শফিকুর রহমান। সমসাময়িক বিষয় নিয়ে আমাদের আজকের সম্পাদকীয় রিফাইন্ড আওয়ামী লীগ ইস্যুতে তোলপাড়। আর এ নিয়ে আলোচনার জন্য স্টুডিওতে উপস্থিত আছেন নাজমুল আশরাফ, প্রধান সম্পাদক গ্লোবাল টেলিভিশন, এবং নুরুল হক নূর, সভাপতি গণ অধিকার পরিষদ। দর্শক, আপনারাও এই আলোচনায় অংশ নিতে পারেন। এর জন্য আপনাদের ফোন করতে হবে টেলিভিশনে দেখানো নম্বরে। এছাড়া ফেসবুকের মাধ্যমেও আপনাদের মন্তব্য পাঠাতে পারেন। আলোচনা শুরুতেই জানিয়ে দেব এখনকার প্রধান শিরোনামগুলো। আওয়ামী লীগকে নির্বাচনে অংশগ্রহণের প্রস্তাব প্রত্যাখ্যান এনসিপির। গণহত্যার বিচারের আগে কোনো আলোচনা নয়, নিবন্ধন বাতিল ও রাজনীতি নিষিদ্ধের দাবি। স্বৈরাচারের দোসররা পুনর্বাসনের সুযোগ পায় এমন কোনো পদক্ষেপ নেবেন না, সরকারকে তারেক রহমান। ট্রানজিশনাল পিরিয়ড এগিয়ে নিতে দায়িত্বশীল আচরণের আহ্বান মির্জা ফখরুলের। বিশ্ব স্বাস্থ্য সংস্থার পদ পেতে শিক্ষকতার ভুয়া অভিজ্ঞতা দেখান পুতুল। প্রভাব খাটিয়ে খরচ করা হয় রাষ্ট্রের বিপুল অর্থ। দুদকের অনুসন্ধান, বিচার নিশ্চিতের পরামর্শ। ফিলিস্তিনে ইসরায়েলের বর্বরতার প্রতিবাদে উত্তাল ঢাকার রাজপথ। বিভিন্ন স্থানে বিক্ষোভ মিছিল সমাবেশ, বিশ্ব মোড়লদের কড়া সমালোচনা। এবং ঈদযাত্রায় এবারও ভোগান্তির শঙ্কা। ঢাকা টাঙ্গাইল মহাসড়কের উন্নয়ন কাজ চলায় হতে পারে যানজট। প্রস্তুত হচ্ছে পাটুরিয়া দৌলদিয়া নৌরুট, থাকছে ভ্রাম্যমাণ আদালতও। দর্শক, শিরোনাম শুনছিলেন। আমরা আজকের আলোচনার বিষয় দিয়েছি রিফাইন্ড আওয়ামী লীগ ইস্যুতে তোলপাড়। নাজমুল আশরাফ ভাই, আপনাকে দিয়ে আলোচনা শুরু করব। গতকাল মধ্যরাতে হাসনাত আবদুল্লাহর একটি ফেসবুক পোস্টকে কেন্দ্র করে তোলপাড় চড়ছে রাজনীতিতে, এবং হাসনাত আবদুল্লাহ যেটি বলার চেষ্টা করেছেন যে আওয়ামী লীগকে রিফাইন্ড করে পুনর্বাসন করার ষড়যন্ত্র চলছে। এটা নিয়ে দিনভর নানা রকম আলোচনা হয়েছে, তর্ক বিতর্ক চলছে, রাজনীতির মাঠ উত্তপ্ত হয়েছে। এবং আজকে দেখলাম নানা রকম জল্পনা কল্পনা, নানা রকম গুজবের ডালপালাও আমরা দেখতে পাচ্ছি। সব মিলিয়ে কি হচ্ছে দেশে, কিসের লক্ষণ দেখতে পাচ্ছেন? ধন্যবাদ আফজাল। ভালো কোনো কিছু লক্ষণ দেখছি না। একটা চরম নৈরাজ্য, বিশৃঙ্খল এবং অনিশ্চিত ভবিষ্যতের দিকে আমরা হয়তো যাত্রা করছি। 16 বছরের ফ্যাসিবাদী শাসনের বিরুদ্ধে ছাত্র জনতার অভ্যুত্থানের মাধ্যমে যে পরিবর্তিত বাস্তবতা তৈরি হয়েছে, সেখানে প্রতিনিয়ত আমরা আস্তে আস্তে ইতিবাচকতার দিকে, গঠনমূলক সংস্কার, শাসন ব্যবস্থা, বিচার ব্যবস্থা, আইন ব্যবস্থা, নির্বাচন ব্যবস্থার দিকে আমাদের এগিয়ে যাবার কথা ছিল। সে লক্ষ্যে অনেক তৎপরতাও শুরু করেছে সরকার, সেগুলোও চলমান আছে। কিন্তু এক এক সময় এক একটা বিষয় সামনে এসে যাওয়াতে তখন মনে হয় যে যেই পরিকল্পনা এবং লক্ষ্যে গোটা দেশের মানুষ যেতে চায়, রাজনৈতিক দল, সরকার সবাই মিলে যে চেষ্টাগুলো করছে, তার বোধহয় গতি পথ মাঝে মধ্যে এদিক সেদিক হয়ে যায়। এখন যে বিষয়টি নিয়ে আপনি আজকে আলোচনা করছেন, রিফাইন্ড আওয়ামী লীগ, এনসিপির নেতা জনাব হাসনাত আবদুল্লাহর একটি ফেসবুক স্ট্যাটাস থেকেই এই কাজটা শুরু হয়েছে। তিনি স্ট্যাটাস দিলেন, তারপরে একজন উপদেষ্টা আসিফ মাহমুদ তিনি একটা ভিডিও স্টেটমেন্ট দিলেন, তারপরে আজকে এনসিপি আপনার প্রেস কনফারেন্স করলো, এবং আরও বেশ কিছু ছোটোখাটো বিক্ষোভও হয়েছে। সব কিছু আওয়ামী লীগের রাজনীতি করা না করা বা আওয়ামী লীগকে ফিরিয়ে আনার ব্যাপারে যেসব ষড়যন্ত্রের কথা তারা বলছেন সেগুলোর বিরুদ্ধে। প্রথম কথা হচ্ছে কি যে ডক্টর ইউনূসের সরকার সবাইকে নিয়ে যেই বিষয়গুলোতে ঐক্যমত্য প্রতিষ্ঠার চেষ্টা করছেন, যে প্রক্রিয়া এখন চলমান, সংস্কার, নির্বাচন, বিচার, সব ক্ষেত্রেই সেই ঐক্যমত্যের পথে এই ধরনের ঘটনা কতটা বাধা সৃষ্টি করতে পারে, আমি এটা দিয়ে শুরু করতে চাই। যে আপনি একজন নাগরিক হিসাবে যে কোনো দাবি করতে পারেন, আপনি একটি রাজনৈতিক দল হিসাবে যে কোনো দাবি করতে পারেন, যে কোনো কিছু সমর্থন বা বিরোধিতা করতে পারেন। এইটাই কি চূড়ান্ত কিনা, এটাই বাস্তবায়ন করতে হবে কিনা, নাকি আপনার মতো যে আরও 18 কোটি মানুষ আছে, আপনার মতো যে আরও 20, 30, 40, 50টা রাজনৈতিক দল আছে, এবং রাজনৈতিক দলের বাইরের যে নাগরিকরা আছে
তারাও তো দেশের নাগরিক, তাদেরও অধিকার আছে, তাদেরও মতামতের দাম আছে, তাদেরও ভালো মন্দ স্বার্থ এগুলো দেখবার বিষয় আছে। আমি যদি মোটা দাগে ধরে নেই, রাজনৈতিক দলগুলো বেশিরভাগ মানুষের প্রতিনিধিত্ব করে। এখন যেই রাজনৈতিক দলগুলো ক্রিয়াশীল আছে তারাই সকল জনগোষ্ঠীকে প্রতিনিধিত্ব করে না। এর বাইরে অনেকগুলো দল আছে যারা এখন ক্রিয়াশীল না, নানান কারণে তাদের এখন অস্তিত্ব নাই, তাদের অপরাধ, দুর্নীতি আর অনেক কিছুর কারণে তারা এখন আড়ালে বা একরকম গোপনে বা অপ্রকাশ্যে আছে। তারা এবং তাদের যারা সমর্থক সেটাও একটা জনগোষ্ঠী। আর যারা সক্রিয় আছেন তাদের যারা সমর্থক আছেন তারাও একটা বড় জনগোষ্ঠী। এই রাজনৈতিক জনগোষ্ঠীর বাইরে অরাজনৈতিক জনগোষ্ঠী, যাদেরকে আমরা সাইলেন্ট মেজরিটি বলি, সেই মানুষগুলোর ইচ্ছা কি, মত কি, তারা কি চায় কি চান না, সেটা কি আমরা জানতে পারছি না। আমরা নিজেদের, সেটা ব্যক্তির হোক, দলের হোক, গোষ্ঠীর হোক, তাদের ইচ্ছা বা মতামতকে অন্য সবার উপর চাপিয়ে দেওয়ার চেষ্টা করছি। এখন ধরেন যারা আওয়ামী লীগের প্রশ্নে আন্দোলন করছে, নিশ্চয়ই তাদের এই দাবির একটা ন্যায্যতা আছে, যুক্তি আছে। সেটা শুধু একটা পক্ষ, একটা দল বা কিছু মানুষ চাইলে তো হবে না, সবার চাইতে হবে। আমি 18 কোটি মানুষকে প্রতিনিধিত্বকারী সকল মানুষ এই প্রক্রিয়ার মধ্যে নেই। আমি যদি সেই অংশটাকে বাদও দেই, যেই দলগুলোর সাথে সরকার ঐক্যমত্য প্রতিষ্ঠার চেষ্টা করছে তার সবগুলো দল কি এই প্রশ্নে একমত হয়েছে? সরকার নিজে কি তার অবস্থান নিয়েছে? আমরা তো শুরু থেকে এখন পর্যন্ত ডক্টর মোহাম্মদ ইউনূস, যিনি সরকার প্রধান, তার বক্তব্য যেটি শুনছি প্রতিনিয়ত, এমনকি গতকাল পর্যন্ত ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপের প্রতিনিধির সাথে বক্তব্যে, আলোচনায় তিনি এই একই কথা বলেছেন। আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধ করার কোনো সিদ্ধান্ত তার নাই। আগে অনেকবার বলেছেন ইনক্লুসিভ নির্বাচন, মানে সকল দলকে নিয়ে নির্বাচনের কথা তিনি বলছেন। পশ্চিমা বিশ্বের সবাই বলছে ইনক্লুসিভ নির্বাচনের কথা। দেশের ভিতরে এরকম আলোচনা হচ্ছে। আবার আওয়ামী লীগ 16 বছর যা কিছু করেছে সেই দলটিকে রাজনীতি করার সুযোগ দেওয়া হবে কিনা বা নির্বাচন করতে তারা পারবে কিনা সেটি নিয়েও পক্ষ বিপক্ষ মত আছে। কিন্তু যে বললাম যে ঐক্যমত্য প্রতিষ্ঠার আগ পর্যন্ত আমি কোনো একটি পক্ষের মত বা অবস্থানকে বাস্তবায়ন করব কিনা, নিশ্চয়ই সেটা করার কোনো যুক্তি নাই। কিন্তু যেইখান থেকে এবারের ঘটনার ধারাবাহিকতা শুরু হয়েছে, জনাব হাসনাত আবদুল্লাহ সেনা নিবাসে গেছেন, তিনি এবং আরেকজন বলছেন, তার নাম বলেন নাই, এই দুজনের সাথে সেনাবাহিনীর প্রতিনিধিদের যে আলাপ আলোচনা বৈঠক হয়েছে সেটি তিনি একদম প্রকাশ্যে ঘোষণা করেছেন। এখন ঘটনা হচ্ছে কি যে ব্যক্তি, দল, সরকার, রাষ্ট্র, এগুলোর মধ্যে যে পার্থক্য আছে সেটা আমাদেরকে বুঝতে হবে। আমরা যখন রাজনীতি করব, দেশ নিয়ে, জনগণ নিয়ে কাজ করব, কথা বলবো, সেই ক্ষেত্রে এই পার্থক্যগুলো বোঝা দরকার। আপনি মাঠে ময়দানে অনেক কথা বলতে পারেন, সামাজিক মাধ্যমে, গণমাধ্যমে অনেক কথা বলতে পারেন, সেগুলো বলে অনেকের সমর্থন পেতে পারেন, একরকমের উন্মাদনা তৈরি করতে পারেন, কিন্তু দায়িত্বশীলতার জায়গাটা ভিন্ন। যেমন জনাব আসিফ মাহমুদ, তিনি সরকারের একজন গুরুত্বপূর্ণ উপদেষ্টা। তিনি যেই সরকারের অংশ, সেই সরকার এখনও কিন্তু নিষিদ্ধের পক্ষে মতামত দেয় নাই, সিদ্ধান্ত নেওয়া তো দূরের কথা। সেখানে তিনি যখন এরকম বিবৃতি দেন, সেই জায়গায় তার উচিত ছিল সরকার থেকে পদত্যাগ করে এই মতামত প্রকাশ করা, ব্যক্তি হিসাবে হোক অথবা তিনি যদি এনসিপিতে জয়েন করেন বা তার সহযোদ্ধারা সেখানে আছেন তাদের হয়ে হোক। সেটা না করে আপনি সরকারে আছেন, আপনার সরকারের অবস্থানের বিপক্ষে আপনি যখন অবস্থান নেন, সেক্ষেত্রে আপনার দুটো জিনিস করণীয়। এক হচ্ছে আপনি সরকারের ভিতরে ফাইট করবেন, আপনি প্রধান উপদেষ্টা সহ অন্যান্য উপদেষ্টাদের বোঝাবেন এটা হওয়া উচিত, এটা না হলে আমি এটা মানবো না, বা আমার মতো আর অনেকে মানবে না। অথবা যেহেতু আপনি সরকারের অবস্থানের সাথে একমত না, আপনি সরকার থেকে বেরিয়ে আসেন, আপনি স্বাধীন নাগরিক হিসেবে কথা বলেন, আপনার বক্তব্য দেন, সেটা তিনি করছেন না। আর যেই বৈঠকটি নিয়ে হাসনাত আবদুল্লাহ স্ট্যাটাস দিলেন, যেটি নিয়ে এত কিছু হচ্ছে, সেই বৈঠকে যে আলোচনা হয়েছে, হাসনাত আবদুল্লাহর বক্তব্য এবং তার বরাতে আমরা সেনাবাহিনীর যে বক্তব্য শুনলাম, সেটা নিয়ে আপনি বিতর্ক করতে পারেন কোনটা ঠিক, কোনটা বেঠিক, উচিত হবে কি অনুচিত হবে, কিন্তু এটা ধরে নেওয়া যায় এবং আমরা বুঝতেও পারি এটা একটা কনফিডেন্সিয়াল ব্যাপার ছিল। এখন রাষ্ট্রীয় পর্যায়ে, সরকারি পর্যায়ে আপনার কনফিডেন্সিয়ালিটি বা গোপনীয়তা রক্ষা করাও একটা দায়িত্বশীলতার ব্যাপার। আর আপনি যখন সরকারে থাকবেন, শপথ নিয়ে সরকার পরিচালনা করবেন, সেখানে আপনি এই গোপনীয়তা রক্ষার জন্য শপথ নেন। সেই গোপনীয়তা ভঙ্গ করলে পরে কিন্তু আপনি শপথ ভঙ্গ করছেন, বেআইনি কাজ করছেন। ফলে এক কথা যদি শেষ করি যে কোনটা হওয়া উচিত, কোনটা হওয়া উচিত না, আমার দাবি কি, আমার অবস্থান কি, আমি কি ভালো মনে করি, সব কিছুই আমি বলতে পারি, কিন্তু আমারটাই শেষ কথা, আমি যা বলবো তাই হবে, অন্য কারো মত আমি মানব না। কত মানুষ আমার পক্ষে বা আমার এই অবস্থানটাকে সমর্থন করছে তার প্রমাণ ছাড়াই আমি গোটা দেশ জাতির উপরে আমি সবকিছু চাপিয়ে দেব, এটা তো কোনো ভালো রাজনীতি হতে পারে না। নূর ভাই, হাসনাত আবদুল্লাহর স্ট্যাটাস
সম্পর্কে বা পোস্ট সম্পর্কে জানতে চাই। এটি একটি দিক। আজকে আপনারা আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে বিক্ষোভ মিছিল করেছেন। আমরা সেখানে বক্তব্য দিয়েছেন এবং কালকে থেকে রাজপথে থাকারও ঘোষণা দিয়েছেন। নাজমুল আশরাফ ভাই একটি কথা বলছিলেন যে যারা ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন করেছিল সব দলগুলো কেন আওয়ামী লীগের প্রশ্নে এক জায়গায় বা একই ছাতার নিচে আসতে পারছে না? দুটি বিষয়। পুরানো কথা বলতে হবে, আর এটা যতদিন এই সরকার আছে ততদিন আমরা বলে যাব। আমাদের বরিশালের ভাষায় একটা কথা হচ্ছে পাইন মারা, অর্থাৎ সর্বনাশ করা। হ্যাঁ, তো এই সরকার, এই অন্তর্বর্তীকালীন সরকার শুরুতেই মানে এর অন্তর মেরে দিয়েছে। এইখানে আমাদের একটা দাবি ছিল বা আমাদের একটা উপলব্ধির জায়গা ছিল, যেহেতু একটা গণ অভ্যুত্থান হয়েছে, একটা গণ আন্দোলনের মুখে একটা কর্তৃত্ববাদী স্বৈরাচারী সরকার পালিয়ে গিয়েছে। কাজে সেই সময় সেই গণ অভ্যুত্থানের অংশীজনদেরকে নিয়ে একটা জাতীয় ঐক্যমতের সরকার হবে, একটা জাতীয় সরকার হবে, সব দল মত স্টেক হোল্ডারদের একটা প্রতিনিধিত্বশীল সরকার হবে, যার মধ্যে দিয়ে আমরা যে নিউ বাংলাদেশের কথা বলছি, বাংলাদেশ 2 এর কথা বলছি, আমরা সেই বাংলাদেশ বিনির্মাণ করব। শুরুতেই আমরা একটা হোঁচট খেলাম, ধাক্কা খেলাম, যে দেখলাম যে ওই বিদেশি দূতাবাসের প্রেসক্রিপশন কিংবা কোথা থেকে এই কয়েকজনের নাম এসেছে আমরা জানিও না, ওই এবং ছাত্ররা সেখানে সমর্থন দিয়ে দিল, এবং ছাত্ররা আর বিদেশি দূতাবাসের এই প্রেসক্রিপশনে এই উপদেষ্টা পরিষদ গঠন হলো। সেটা নিয়ে আমরা অনেকদিন ধরে কথা বলছিলাম যে উপদেষ্টা পরিষদ বর্ধিত করা দরকার, এটা ফাংশন করছে না, এবং এই উপদেষ্টা পরিষদ দিয়ে দেশে স্থিতিশীলতা আনয়ন এবং আগামী নির্বাচন তথা দেশের এই মুহূর্তে সংকট নিরসন এটা অসম্ভব। বারবার আমরা প্রধান উপদেষ্টার মিটিংয়ে প্রকাশ্যে আমরা বলেছিলাম, এবং শুরু থেকে আমরা বলছিলাম যে এই পরিস্থিতিতে 2 বছরের জন্য একটা জাতীয় সরকার করেন। এটা বলছে এইখানে রেকর্ড, আমরাও বলে যাচ্ছি মানুষের কাছে, এই কথাগুলো আমরা বলছিলাম। এবং রাষ্ট্র সংস্কারের আগে রাজনীতির সংস্কার আগে করতে হবে। রাজনীতির সংস্কারের অংশ হিসেবেই জাতীয় ঐক্যমতের ভিত্তিতে আওয়ামী লীগ, ছাত্রলীগ, মানে আওয়ামী লীগ এবং তার দোসরদের বিষয়ে আমাদের একটা ঐক্যমত প্রয়োজন, যে আওয়ামী লীগকে আমরা কিভাবে রাজনীতিতে চাই। যেন পরিষ্কার কথা ছিল যে যেহেতু আওয়ামী লীগ এই 24-এর গণ অভ্যুত্থানে একেবারেই দুনিয়ার নিয়ম নীতি উপেক্ষা করে একটা সরকার হয়ে জনগণের বিরুদ্ধে অবস্থান নিয়ে পুরো রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে কিভাবে একটা সংগঠিত নিপীড়ন, দমন, পীড়ন, হত্যাযজ্ঞ চালিয়েছিল, সেটা এখন আর আমাদের কথা না, জাতিসংঘের মানবাধিকার কমিশনের কথাই কিন্তু এখন বিশ্বব্যাপী একটা ডকুমেন্ট। কাজে এটা স্পষ্ট। তাহলে এই আওয়ামী লীগকে যদি আমরা এখন এই রকমের জঘন্য এবং বর্বরচিত ঘটনার পরও নিষিদ্ধ না করি, আগামীতে যারা ক্ষমতা আসবে, যারা তারাও আবার এই ধরনের প্রভাব বিস্তার করে রাষ্ট্রযন্ত্রকে দখল করে 10-15 বছর ক্ষমতা চালানোর একটা খায়েশ তৈরি হতে পারে, একটা ফ্যাসিস্ট হয়ে উঠতে পারে। তাহলে বাংলাদেশের নাজমুল আশরাফ ভাইদের মতো সাংবাদিক, আমাদের মতো ছাত্র নেতা, সাধারণ মানুষ, তারা কি বারবার রাজপথে নামবে, রক্ত দিবে, জীবন দিবে? এইভাবেই একটা দেশ চলতে থাকবে। সেটা আমরা বলেছিলাম যে বাংলাদেশে একটা নজির স্থাপন করতে হবে, যেটা জার্মানিতে নাৎসিদের বিষয় হয়েছে, ইটালিতে মুসোলিনির পার্টির বিষয় হচ্ছে, যে আওয়ামী লীগকে রাজনৈতিকভাবে নিষিদ্ধ করতে হবে। হ্যাঁ, এখানে অনেক ইনফর্মাল ফর্মাল আলোচনায় যেই বিষয়টা আসে যে আওয়ামী লীগের 1-1.5 কোটি ডেডিকেটেড ভোটার আছে। অবশ্যই আওয়ামী লীগের সর্বস্তরের মানুষ লুটপাট, হত্যাযজ্ঞ, গুম, খুন, জুলুম চালায় নেই। একটা নিরপরাধ আওয়ামী লীগের আছে, তারা অন্য দল করলে করবে, অন্য নামে রাজনীতি করলে করবে, কিন্তু আওয়ামী লীগের নামে এইটা একটা অভিশপ্ত দল, এবং এই দল যে মানবতা বিরোধী অপরাধ করেছে সেটা শুধুমাত্র 24 নয়, দেশ স্বাধীনের পর আমরা 71-এর পর 72 থেকে 75 পর্যন্ত আমরা দেখেছি শেখ মুজিবুর রহমানের মতো একজন মুক্তিযুদ্ধের অবিসংবাদিত নেতা। অবশ্যই এটা স্বীকার করতে হবে, শেখ মুজিবুর রহমান মুক্তিযুদ্ধের অবিসংবাদিত নেতা। মুক্তিযুদ্ধের পরে তার কর্মকাণ্ড তাকে বিতর্কিত করেছে, গণতান্ত্রিক নেতা থেকে তাকে বাকশালী নেতায় পরিণত করেছে, স্বৈরতান্ত্রিক নেতায় পরিণত করেছে, সেটা তার পরবর্তী চরিত্র। কিন্তু 71-72-এর আগ পর্যন্ত তিনি একজন সংগ্রামী মানুষ ছিলেন। তো আমরা দেখলাম যে দেশ স্বাধীনের পরপর তার এই কর্তৃত্ববাদী এবং বাকশালী চরিত্র, যেটা আওয়ামী লীগের রাজনৈতিক একটা বৈশিষ্ট্যে পরিণত হলো। তো সেই 75-এর আওয়ামী লীগ আমরা দেখলাম যে 75-এ 21 বছর পরে ক্ষমতা এসেছিল, তখনই তাদের এই প্ল্যান পরিকল্পনা, এবং 8 সালে ইন্ডিয়ান ব্লু প্রিন্টে একটা ক্ষমতা এসে টানা এই 4টা টার্ম ইলেকশন করলো 14 সালে, যেখানে বিশ্ব নেতৃবৃন্দের মধ্যস্থতায় বলল যে কয়েকদিনের মধ্যে তারা একটা পার্টিসিপেট ইলেকশন করবে, করে নাই, 5টা বছর ক্ষমতা থেকেছে বিনা ভোটে। আপনার 18 সালেও একই কাজ করলো, আগের ভোট রাতে করলো, 24-এ একই কাজ করলো। সেই সময়ে এই দেশের
বিদেশি সংস্থা আন্তর্জাতিক মহলের কোনো মাথা ব্যথা হইল না। এখন হঠাৎ করে তারা বলছে ইনক্লুসিভ ইলেকশন। আর আমাদের অনেক দল তারা চিন্তা করছে যে আওয়ামী লীগ না হলে আবার আমাদের বিপদ হতে পারে, না হলে সমস্যা হতে পারে, অমুকের সমর্থন পাবো না। এই কারণে যে তুলসী গ্যাবার্ট কিছুদিন আগে ইন্ডিয়াতে বসে যেই পুরনো বয়ান যে বাংলাদেশে উগ্রবাদ এবং জঙ্গিবাদের উত্থান হচ্ছে, মৌলবাদের উত্থান হচ্ছে, এবং জাতীয় পার্টির আরেক কুলাঙ্গার যে জিএম কাদের, যে যারা এই সরকারের পোষ্য দালাল, গত 16 বছর এই 4টা নির্বাচনে তাদের শেখ হাসিনার পা চেটেছে, ভাবি দেবরের একটা দল করে বাংলাদেশের মানুষকে একটা ব্লাব দিয়েছে, সেই জিএম কাদেরেরও মুখে এখন কথা ফুটেছে। সেও বলছে যে আপনার দেশে জঙ্গিবাদের উত্থান হচ্ছে। তুলসী গ্যাবার্টের কথা সে বলছে, ইন্ডিয়ান রয়ের শেখানো কথা এখন জিএম কাদের বলছে। তো এই নৈরাজ্য থেকে রক্ষা করার জন্যই আমরা বলছিলাম যে আওয়ামী লীগের বিষয়ে আমাদের একটা পরিষ্কার রাজনৈতিক ঐক্যমত প্রয়োজন, কিন্তু সেটা হয়নি। তাহলে এর জন্য দায়ী কে? প্রথমত সরকার এই যে সংস্কার কমিশনগুলো করেছে বা বিভিন্ন ইস্যুতে ইন্ডিয়ান যখন ধারাবাহিকভাবে ইন্ডিয়া প্রোপাগান্ডা চালাচ্ছিল তার বিষয়ে সরকার একটা জাতীয় সংলাপ ডেকেছিল। আরও সম্ভবত 3টা বিষয়ে সরকার জাতীয় সংলাপ ডেকেছিল। 15ই আগস্ট সরকার ছুটি থাকবে কিনা সরকার একটা জাতীয় সংলাপ ডেকেছিল। আওয়ামী লীগ নিষিদ্ধ হবে কিনা এই বিষয়ে তো সরকার রাজনৈতিক দলগুলোর মতামতের জন্য একটা ডাকতে পারতো, তখন গোটা জাতি দেখতো যে কারা ফ্যাসিবাদ নিষিদ্ধের পক্ষে কারা বিপক্ষে। সরকার সেটা করে নাই, কারণ সরকারের মধ্যেও কিন্তু এই আওয়ামী প্রেতাত্মাদের আসলে আবির্ভাব হয়েছে। উপদেষ্টা পরিষদ থেকে সচিবালয় সব জায়গায় আওয়ামী প্রেতাত্মার আছে। আর রাজনৈতিক দলেরও এখন এই আপনি যার স্ট্যাটাসের রেফারেন্সে আলোচনাটা শুরু করলেন, এই সময়ের একজন পরিচিত ছাত্র নেতা, তাদের বয়স এবং অভিজ্ঞতা না থাকার ফলে তারা অনেক কথা বলছে, অনেক কাজ করছে, যেটা নতুন নতুন সংকট তৈরি করছে। আজকে আপনি চিন্তা করেন, আর্মির সাথে মুখোমুখি অবস্থান তৈরি করার একটা প্রয়াস আমরা দীর্ঘদিন ধরে এই আন্দোলনের পর দেখছি, এবং নতুন ন্যারেটিভ তৈরি করা হচ্ছে যে ছাত্র জনতা সৈনিকদের এটা অভ্যুত্থান। মানে এখানে আর্মির অফিসাররা ছিল না, সৈনিক আর্মিকে ডিভিশন করে দিচ্ছে। তো এই যে আর্মির মধ্যে বিভাজন তৈরি করছে, অবশ্যই আর্মির মধ্যেও যদি পুলিশের মতো কালপ্রিট থাকে, গণহত্যার সহযোগী থাকে, তাদের বিচার হবে। কিন্তু আর্মি একটা ইনস্টিটিউশন, পুলিশ একটা ইনস্টিটিউশন, ডিজিএফআই একটা ইনস্টিটিউশন। রাষ্ট্র চালাতে হলে এই আর্মি, পুলিশ, ডিজিএফআই ছিল অতীতে, এখন আছে, ভবিষ্যতেও থাকবে। এইগুলোকে যদি আমরা মুখোমুখি দাঁড় করাই তাহলে একটা নৈরাজ্য তৈরি হবে। এবং কতিপয় আমি বলবো অতি বুদ্ধিজীবী এবং এই ছাত্র নেতৃবৃন্দ স্বল্প সময়ে রাজনীতি করার আগে তো নেতা হয়ে গেছে, রাজনীতি বোঝার আগেই নেতা হয়ে গেছে। ছাত্রদের একটা দাবি নিয়ে এসে তারা গণঅভ্যুত্থান করতে আসে নাই। গত 16 বছরে তাদের ভোট, গণতন্ত্র, মানবাধিকারের বিষয়ে কোনো আন্দোলন ছিল না। গণমানুষের অধিকার আদায়ে তাদেরকে রাজপথে দেখা যায় নাই। একটা সিম্পল কথা বলতে পারি যে আমরা এই আন্দোলনটা তো আমরা শুরু করেছিলাম 2018 সালে। যেই কয়দিন ছাত্রলীগের হামলার শিকার হয়েছি, ওই কয়দিন এদেরকে রাজপথেও দেখা যায়নি। হঠাৎ করে বিশাল বিপ্লবী হয়ে গেছে। তারা কখনো রাষ্ট্রপতিকে সরাই দিতে চায়, সংবিধান বাতিল করতে চায়, সেকেন্ড রিপাবলিক করতে চায়, গণপরিষদ চায়। একটা বিষয়ে তাদের রিজিড অবস্থান নাই। সবগুলো সস্তা রাজনীতির জন্য, সেন্টিমেন্ট ক্রিয়েট করার জন্য এগুলো বলছে। রাষ্ট্রপতিকে তারা পরিবর্তন চায়, ওই জায়গাটাতে কেন তারা রিজিড থাকলো না? ধরেন আমি বলছি যে অন্যান্য রাজনৈতিক দল কি ভাবছিল সেটা না, তাদের তো রিজিড থাকতে হবে। তারা সংবিধান বাতিল চায়, তাহলে তোমরা এই 3 বিপ্লবী ছাত্রনেতা কেন এই সংবিধানের অধীনে, এই রাষ্ট্রপতির অধীনে শপথ নিলা? ডাবল স্ট্যান্ডার্ড গেম খেলো। একদিকে সরকারের পার্ট হয়ে ক্রিম খাওয়ার ভাগ বাটোয়ারা করতেছো। আমরা অল্প কয়েকদিন তো দেখছি এই বিপ্লবীদের চরিত্র, এটা তো শেখ হাসিনার মতো ফ্যাসিস্ট চরিত্র ধারণ করতেছে। সরকারের থেকে পার্টি বানাচ্ছে বিভিন্ন জায়গায়। এই যে স্থানীয় সরকারের জনপ্রতিনিধি নাই, এখন বিভিন্ন লোকের ইন্টারভিউ নিয়ে লোক বসাবে, কাউন্সিলর পদে, পৌরসভার মেয়র, সিটি কর্পোরেশন বিভিন্ন জায়গায় লোক বসাচ্ছে, তাদের দিয়ে তাদের দলীয় কার্যক্রম করবে, আর্থিক সুবিধা নিবে, বিভিন্ন জায়গায় নিয়োগ, বাণিজ্য, তদবির। তো শেখ হাসিনার তো এর বিরুদ্ধে আমরা আন্দোলন করেছিলাম। শেখ হাসিনা সরকারের থেকে নির্বাচন করতে চেয়েছিল। আজকে তোমরা বলছো, তারা বলছে যে তারা নির্বাচন করে দেবে, গ্যারান্টি দিচ্ছে। রাজনৈতিক দলগুলো যদি সহযোগিতা করে বা তাদের সাথে থাকে, তুমি নির্বাচন করার কি? হু আর ইউ? তুমি একজন ছাত্র প্রতিনিধি ছিলা, গোটা ছাত্র সমাজের প্রতিনিধি না। এই আন্দোলনের ছাত্র শিবির, ছাত্র দল, বিভিন্ন ছাত্র সংগঠন ছিল। বরঞ্চ তোমরা সকলের সেন্টিমেন্টকে হাইজ্যাক করে উপদেষ্টা হয়ে এখন নিজেদের আখের গোছাচ্ছ। কেউ বিয়ে করতেছো, কেউ দল করছো। এইগুলো করে সস্তা সেন্টিমেন্ট ক্রিয়েট করার জন্য, হাইপ তৈরি করার জন্য বিভিন্ন ইস্যু, বিভিন্ন কথা বলছো এবং একটা নতুন ক্রাইসিস তৈরি করছো। যেই কারণে এখন রাজনৈতিক দলগুলো সত্যিকার অর্থে ছাত্রদের কিংবা সরকারেরও বিভিন্ন ইস্যুতে আগে যেভাবে সমর্থন দিত, এখন দিচ্ছে না। যার ফলে এখন আর সেই 5ই অগস্টের জাতীয় ঐক্যটা নাই। আমরা ওই জায়গায় যেতে চাই, ফিরিয়ে আনতে চাই, কিন্তু এই ছাত্র নেতৃবৃন্দ বা পরিচিত লিডার
তারাই এটা নষ্ট করেছে, এর জন্য তারা দায়ী থাকবে। জি। আশরাফ ভাই, এই যে আমরা কথায় কথায় শুনছি যে ভালো আওয়ামী লীগ, খারাপ আওয়ামী লীগ, রিফাইন্ড আওয়ামী লীগ, কিন্তু আওয়ামী লীগ ১৬ বছরে যা করেছে এবং জুলাই আগস্টে যেটি করেছে সেটি তো জাতিসংঘের মানবাধিকার কমিশনের রিপোর্টে এসেছে। এবং আপনিই বলছিলেন যে এই আওয়ামী লীগ প্রশ্নে রাজনৈতিক দলগুলো এখনো এক হতে পারে নাই। যেটা শুরুতে ৫ আগস্টে হয়েছিল সেটি এখনো এক হতে পারে নাই। তো এই দায়িত্ব কি শুধুমাত্র রাজনৈতিক দলগুলোর, নাকি সরকারেরও কিছু দায়িত্ব আছে যে আওয়ামী লীগ প্রশ্নে? না, এই মুহূর্তে ধরেন কাদের হাতে কর্তৃত্ব? ১৮ কোটি মানুষের কর্তৃত্ব তো কিছু মানুষ নিয়েছে। হুম। সরকার, হুম। ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকার, তারা একটা কর্তৃপক্ষ বা কর্তৃত্ব বা ক্ষমতা তাদের হাতে আছে। রাজনৈতিক দলগুলো, যে দলগুলোর সাথে এই সরকার নানান বিষয়ে কাজ করছে, সংস্কার থেকে শুরু করে নির্বাচন, বিচার, সবকিছু। তার মানে হচ্ছে যে ১৮ কোটি মানুষের হয়ে এই কাজগুলো করার ক্ষমতা বা কর্তৃত্ব এখন রাজনৈতিক দল এবং সরকারের। এখন রাজনৈতিক দল এবং সরকার এই দুটোর পরের কর্তৃত্ব কার? এই কর্তৃত্ব হচ্ছে যারা বৈধভাবে সরকারে আছেন, মানে দায়িত্ব নিয়ে, সেটা সামরিক এবং বেসামরিক প্রশাসন। তার অধীনে বিভিন্ন বাহিনী, বিভিন্ন সরকারি সংস্থা, আরও অনেক কিছুর কথা বলা যায়। কিন্তু মৌলিক যে সংকটগুলো নিয়ে এখন কথা হচ্ছে বা কাজ হচ্ছে, নির্বাচন, সংস্কার, আওয়ামী লীগকে রাজনীতি করতে দেয়া না দেয়া, এই বিষয়গুলোর ক্ষেত্রে যাদের কথা বললাম এদের বাইরে কারো কিছু করার নাই। আমি আপনি গণমাধ্যম কর্মী, তথ্য তুলে ধরি। একটা সাধারণ মানুষ ব্যবসা করে, দোকানদারি করে, আপনার কৃষক, শ্রমিক, তারা তাদের ভয়েস রেজ করতে পারে বিভিন্ন অনুষ্ঠানে, কর্মসূচিতে, কিন্তু তাদের কিছু করণীয় নাই। তাহলে বাকি সবার করণীয় কাজগুলো এই পক্ষগুলো করবে। এই পক্ষগুলোর মধ্যে কেন ঐক্য হচ্ছে না? এখন আপনি ধরেন, আমি যদি মোটা দাগে বলি, সরকার সবচেয়ে বড় স্টেক হোল্ডার, সবচেয়ে বেশি কর্তৃত্ববান অংশ হচ্ছে সরকার। এই সরকার এখনো কোনো সিদ্ধান্ত নেয় নাই এবং সরকার প্রধান বারবারই বলছেন তার অবস্থানের কথা। এবং অন্যান্য দেশের যে পরামর্শ বলি, চাপ বলি, আপনি আমাকে বলেন ইউরোপ আমেরিকার কোনো পরামর্শ বা চাপ উপেক্ষা করে বাংলাদেশ কি চলতে পারবে, বা বাংলাদেশের স্বার্থ রক্ষা হবে, বাংলাদেশ কি ভালো থাকতে পারবে? শেখ হাসিনা যে কথায় কথায় বৃদ্ধাঙ্গুল দেখাতো, যাচ্ছে তাই বলতো আমেরিকার বিরুদ্ধে, ইউরোপের বিরুদ্ধে, খুব বাহাদুরি দেখাতো যে আমি আমেরিকাকে পুছি না, মানে মনে হয় যে আমেরিকা ওনার কথায় উড়ে যাবে আর কি। তো সেটা তো হয় নাই। তো এই যে বৈশ্বিক শক্তি, বা একটা দেশ তো বিচ্ছিন্নভাবে চলে না, সারা বিশ্বের সব দেশের সাথে নানাবিধ স্বার্থ থাকে, সেভাবে চলে। যারা ক্ষমতাধর এবং আন্তর্জাতিক দুনিয়ায় যাদের কর্তৃত্ব সবচেয়ে বেশি, তাদেরকে আপনি উপেক্ষা করে, তুচ্ছতাচ্ছিল্য করে আপনি চলতে পারবেন না, স্বার্থ রক্ষা হবে না দেশের বা জনগণের বা জাতীয় স্বার্থ। সেই জায়গায় ওই পক্ষগুলো যা বলছে, ডক্টর ইউনূসও তাই বলছেন। বিএনপি এই মুহূর্তে সরকারের পরে সবচেয়ে বড় স্টেক হোল্ডার, তারাও একই কথা বলছে। তো যার কারণে ঐক্যটা হচ্ছে না। এখন এই ছাত্ররা যারা অভ্যুত্থান করেছে, এখানে একটা কথা আমি বারবার বলি, সেটা হচ্ছে যে ৫ই অগাস্ট পর্যন্ত বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যেসব সমন্বয়ক বা নেতা ছিলেন, যাদের কেউ কেউ এখন সরকারে, কেউ কেউ এনসিপিতে, কেউ কেউ আবার ভিন্ন ভিন্ন অবস্থানে গেছেন, নতুন দল করছেন, বিভিন্ন প্ল্যাটফর্মে থাকছেন ইত্যাদি, এই নেতৃত্ব দিয়েছে কিসের? ছাত্র জনতার অভ্যুত্থানের। তাহলে ছাত্র জনতা, জনতা মানে সব ধরনের মানুষ। আমরা জানি যে ছাত্রের বাইরে একটা বড় শক্তি ছিল রাজনৈতিক দলগুলো। এই নূরের দল ছিল, বিএনপি ছিল, জামাত ছিল, শিবির ছিল, ছাত্রদল ছিল, বিভিন্ন বাম দল ছিল। তার মানে একটা বড় রাজনৈতিক অংশ ছিল, সাধারণ মানুষ ছিল, বিভিন্ন শ্রেণী পেশার। এই সবাই তাদের পেছনে ছিল, তাতে করে ফ্যাসিবাদী শক্তির পতন হয়েছে। তারা যদি এইটা ভাবে, এবং তাই ভাবে এবং দাবি করে, তাদের কথাবার্তা বোঝা যায়, তাদের ওই অবস্থান বুঝি এখনো আছে। তাদের ওই অবস্থান এখন নাই। তারা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন নামে যে প্ল্যাটফর্মটা, তার নেতৃত্ব দানকারী এবং ওই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যারা কর্মী সমর্থক, তাদের প্রতিনিধিত্ব করেন, সেটা তারা বিলুপ্ত করে দিয়েছেন। এখন তারা একটা দল করেছেন, সেই দলে কতজন রেজিস্টার্ড মেম্বার আমরা জানি না। সেই দলের যারা রেজিস্টার্ড মেম্বার, তার সাথে তাদের প্রতি জনগণের সমর্থন কতটা আমরা জানি না, কারণ কোনো নির্বাচন হয় না, কোনো জরিপ হয় না ইত্যাদি। কিন্তু তারা একটা স্টেক হোল্ডার, তারা একটা অংশকে প্রতিনিধিত্ব করেন। অভ্যুত্থানের বাস্তবতায় তাদের যেই কর্তৃত্ব বা অবস্থান, আমি বলছি যে তারা তখন বলা মাত্রই সারা দেশের মানুষ মাঠে নেমেছে, আন্দোলন করেছে, রক্ত দিয়েছে, জীবন দিয়েছে। সেই অবস্থানটা এখন তাদের নেই, কারণ ওই যে শক্তি অভ্যুত্থানকারী, তারা অনেক ভাগে বিভক্ত। এটাই স্বাভাবিক, মানে প্রত্যেকটা দল যার যার অবস্থানে গেছে। সাধারণ মানুষ যারা ফ্যাসিবাদের বিরুদ্ধে আন্দোলন করে সেটার পতন ঘটতে চেয়েছে, তারাও তাদের যার যার জায়গায় ফেরত গেছেন। ফলে
যেই শক্তিটুকু সব কিছু চাচ্ছে তাদের মতো করে, সেখানে অন্য কোনো দলকে আপনি পাত্তা দেবেন না, এমনকি সরকারের থেকে সরকারকে আপনি পাত্তা দেবেন না, সাধারণ মানুষ যারা নীরব দর্শক, সংখ্যাগরিষ্ঠ, তাদের কথা আপনি ভাবছেনই না, তাহলে আপনার যেই কথাবার্তা, দাবি দেওয়া, চিন্তাভাবনা, আপনার যে রাজনীতি, আপনার যেই ধরন ধারণা আমরা দেখছি, এটা তো ফেসিবাদী আচরণ। মানে আপনি যা বলবেন তাই হবে, আর কারো কোনো কথা শুনবো না। বিএনপি যত বড় দলই হোক না কেন, বিএনপিকে শুনবো না। নূরের দল স্ট্রাগল করে 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 6 বছর একটা জায়গায় এসছে, এবং ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে সবচেয়ে বেশি অবদান রেখেছে বিএনপি, জামাত। তারপরে বলা যায় ওনাদের দল, কারণ ওনাদের দল তো পরে জন্ম নিয়েছে। টানা 6 বছর নূরের দল ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন করেছে, বিএনপি জামাত 18 বছর তাদের বিরুদ্ধে আন্দোলন করেছে, আরও অসংখ্য শ্রেণী পেশার মানুষ, ছোটোখাটো দল, তারা আন্দোলন করেছে। তাদের কোনো ক্রেডিট আপনি দেবেন না, সব আপনার হয়ে যাবে। তাহলে এটা কি রকম চিন্তা? এটা কি ফ্যাসিবাদী চিন্তা না? সব আমার মতো করে হবে, আমার বিপক্ষে গেলে, আমার সাথে মত না মিললে, আমার সাথে ভিন্নমত হলেই আপনি আমার শত্রু। এটা তো ভালো রাজনীতি না, যে রাজনীতি আমরা আশা করছি এই তরুণ প্রজন্মের কাছ থেকে। জি, নূর ভাই, এই যে চলমান সংকট, যেটি বললেন, আপনিও বললেন যে দিনকে দিন আরো খারাপের দিকে যাবে, নাজমুল আশরাফ ভাইও বললো, তাহলে এখান থেকে পরিত্রাণের উপায়টা কি? রাইট, আমার দেখেন ওই আমাদের দেশের মানুষ আসলে উইথ ডিউ রেসপেক্ট, মোস্ট অফ দ্য পিপল তো ওইভাবে সচেতন না। হ্যাঁ, হুজুকে বাঙালি আমাদের একটা নামকরণ আছে যে আমরা বুঝে না বুঝে জোশে অনেক কথা বলে ফেলি, অনেক কিছু করে ফেলি। একজন ডাক দিয়েছে, বুঝে না বুঝে চলে যায়। তো এখন এই ছাত্রদের এই ইমোশনাল গেম এবং এই যে সেন্সেশনাল ইস্যু তৈরি করে যে রাজনীতি করার যে অপচেষ্টা বা ফায়দা নেওয়ার যে একটা অপচেষ্টা, এইটা যে কত ধরনের ক্ষতি করছে সেটা তারা বুঝতে পারছে না। যেটা আমাদের জাতীয় ঐক্যের ধরে রাখার ক্ষেত্রে এই নেতৃবৃন্দ হতে পারত সকলের মাথার তাজ, আইকনিক ফিগার, কিন্তু তাদের সেই ক্রেডিবিলিটিটা এখন নাই। কালকে একটা প্রোগ্রাম ডাক দিয়েছে, দেখেন কত লক্ষ লোক থাকে ওইখানে, বিকজ এখন তারা একটা পলিটিক্যাল পার্টি বা আইডিওলজির দিকে যাচ্ছে। স্বাভাবিকভাবে তারা যেতেই পারে, দল করতে পারে, একটা এরকম পরিচিত বা এরকম একটা মুভমেন্টের লিডার হিসেবে পরিচিত করতে পারে। 5টা দল হোক, অলরেডি তো একটা হয়েছে, আরও 2-3টা হবে, হোক, আমরা সবার জন্য শুভকামনা জানাই। কিন্তু আপনি ওই যে আশরাফ ভাই বলল যে সকলকে এক্সক্লুড করে আওয়ামী লীগ যেমনিভাবে 71-এর মুক্তিযুদ্ধের একক ঠিকাদার হয়ে গিয়েছিল, আছে গণ অভ্যুত্থানে আপনি ঠিকাদার হচ্ছেন। আপনি জাতীয় নাগরিক কমিটি করেছেন, লিখছেন কি, অভ্যুত্থানে অংশগ্রহণকারী আহত শহীদ পরিবারের সদস্যদের নিয়ে গঠিত প্ল্যাটফর্ম। এই অভ্যুত্থানে দ্বিতীয় শহীদ ছাত্র দলের ছিল অসীম, চিটাগাংয়ের ছাত্র দলের লোকেরা কি তার পার্টি বাদ দিয়ে আপনাদের দল করবে? এই প্রেক্ষাপট তৈরিতে 2018 সাল থেকে বাংলাদেশের বলা চলে বন্ধা রাজনীতিকালীন সময়ে মাথা উঁচু করে দাঁড়িয়ে এই প্রতিবাদের প্রথম লেলিহান শিখা আমরা জ্বালিয়েছিলাম। 18 সালে কোন সংস্কার আন্দোলন, একই বছর নিরাপদ সড়ক আন্দোলন, 2019 সালে ঢাকা বিশ্বের 28 বছরের ডাকসু নির্বাচন। বাংলাদেশের ইতিহাসে কোনো ডাকসুর ভিপি এইভাবে ছাত্রলীগের হাতে মাইর খেয়ে হামলা মামলার শিকার নেই। আমাদের তো সুযোগ সুবিধা নেওয়ার অনেক অপশন ছিল, বাট আমরা জাতির প্রতি দায়বদ্ধতার জায়গা থেকে সেটা যায়নি। এমনকি 24-এর নির্বাচনে আপনারা দেখেছেন, নির্বাচনে নেওয়ার জন্য কত কি করেছে, পয়সার অফার, সিটের অফার, জেনারেল ইব্রাহিম কিংবা শাহজাহান ওমরের মতো পরিপূর্ণ বয়স্ক লোকরা শেষ বয়সেও টাকার লোভ, পদের লোভ, ক্ষমতার লোভ, বেইমানি করে। কিন্তু আমরা বেইমানি করি নেই। এই 28 অক্টোবরের পরেও বিএনপি সহ যে বিরোধী দলের আন্দোলন ছিল, ধারাবাহিকভাবে জীবনের ঝুঁকি নিয়ে রাজপথে আমরা আন্দোলন করেছিলাম। এই গণ অভ্যুত্থানটা ছাত্রদের যে কোটার সরকারি চাকরির বৈষম্য নিয়ে ছিল, যাত্রাবাড়িতে কয়েকটা বিশ্ববিদ্যালয় আছে যে বিশ্ববিদ্যালয়ের ছাত্র ওখানে নেমে আসছে, মিরপুরে, উত্তরা কিংবা আপনার বাড্ডাতে, সমস্ত রাজনৈতিক দলের দীর্ঘদিনের ক্ষোভ, রাজনৈতিক কর্মীদের দীর্ঘদিনের নির্যাতন, নিপীড়ন, তারা সুযোগ খুঁজেছে, প্রেক্ষাপট দেখেছে এবং তারা ঝাঁপিয়ে পড়েছে। আপনি দেখেছেন প্রিজন ভ্যানের থেকেও কিন্তু আমরা যখন সাংবাদিকরাই বলতেছিল, ভাই আন্দোলন নিভে যাচ্ছে, কিছু একটা বলেন, উৎসাহিত হবে। এই যে সাংবাদিকদের এই রোলটা, বলতে আমি তো আসলে হাঁটতে পারতেছিলাম না অত্যাচার নির্যাতনের ভারে, তো ওই উনার যে একটা রোল, উনি আমার দিয়ে বলাইছে, জোর করে 2 লাইন কথা বলছি, ভাই 90% শেষ, বাকি 10% বাকি আছে, আপনারা রাস্তায় থাকেন। এগুলো ট্রিগার করেছে মানুষকে, এরকম ছোট ছোট উদ্যোগ, বক্তব্য, ভূমিকা। তো এই যে সকলের একটা সম্মিলিত প্রচেষ্টা, আপনি দেখেন এই আন্দোলনের এই ছাত্রদের মুখে বা এই যারা ছাত্র নেতৃবৃন্দদের উপদেষ্টা হয়েছে, এইরকম কোনো একটা সার্বজনীন দৃষ্টিভঙ্গি দেখেন কিনা। বরং সব জায়গায় তারা এখন এই আন্দোলনটাকে পুঁজি করে তারা সরকারের বিভিন্ন জায়গায় সচিব নিয়োগ দিচ্ছে, আমলা নিয়োগ দিচ্ছে, প্রশাসনের নিয়ন্ত্রণ করতে চাচ্ছে, যার ফলে সরকারের সাথেও তাদের একটা কনফ্লিক্ট হচ্ছে, আর্মি সহ প্রশাসনের সাথেও তাদের একটা কনফ্লিক্ট হচ্ছে, আর এইটা তারা জনগণের মাঝে ছড়িয়ে দিচ্ছে। আমরা বারবারই বলেছিলাম
এখান থেকে উত্তরণে এক জাতীয় ঐক্যমতের সরকার দরকার ছিল, জাতীয় ঐক্যের দরকার ছিল। জি। এখনো ডক্টর মোহাম্মদ ইউনূসের প্রতি আমাদের বিশ্বাসটা আমরা রাখতে চাই। সরকারের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন হয়েছে, বিকজ যখন আপনার এই ছাত্রদের 3 জনের একজন গিয়ে দল করে আর 2 জন যখন থাকে, এবং এই সরকারের সাথে এই ছাত্র নেতৃবৃন্দের কতটা নেক্সাস সেটা পরিষ্কার। যে নাহিদ আপনার সদ্য গ্রাজুয়েট করে একজন ছেলে, তাকে দেওয়া হয়েছিল 2টো মিনিস্ট্রি, গুরুত্বপূর্ণ মিনিস্ট্রি, এবং প্রশাসনের পদোন্নতি রদবদলের ক্ষেত্রে একটা কমিটি করা হয়েছিল, সেই কমিটির সদস্য সচিব আসিফও সদ্য গ্রাজুয়েট করা একজন ছেলে, তাকে 2টা মিনিস্ট্রি এবং এলজিআরডির মতো একটা ভারী মিনিস্ট্রি, এলজিআরডি সরকারের সবচেয়ে বড় মিনিস্ট্রি, বলছে উন্নয়নের কেন্দ্রবিন্দু, এরকম একটা মিনিস্ট্রি দিচ্ছে। তার মানে সরকার তাদেরকে একটা গুরুত্ব দিচ্ছে। তো এই নেক্সাসে থেকে তারা পলিটিক্যাল পার্টি বানাচ্ছে, পার্টি করবে লোকজন, জাতীয় পার্টি, যেমন এরশাদ সাহেব 9 বছর ক্ষমতা থেকে বিভিন্ন লোককে সুবিধা দিয়ে দল তৈরি করেছেন, তারা দল তৈরি করবে আর তাদের আহ্বানে কিংবা তাদের দাবির প্রতি অন্যদের সমর্থন থাকবে, সংহতি থাকবে। এটা আহাম্মক ছাড়া কেউ প্রত্যাশা করতে পারে? তো এই ছাত্র নেতৃবৃন্দের সরকার থেকে বেরিয়ে যাওয়াটা জাতীয় ঐক্যের জন্য জরুরি। এবং আমিও সরকারকে মনে করি যে সরকার নিরপেক্ষতা নিয়ে যে জায়গাটাতে প্রশ্ন হচ্ছে, সেই জায়গাটা সরকারের সমাধান করা দরকার। এবং সরকার যেভাবে বিভিন্ন ইস্যুতে আপনার যখন 15ই আগস্ট সরকারি ছুটি থাকবে কিনা জাতীয় সংলাপ করেছিল, আপনার ভারতের এই প্রোপাগান্ডা ইস্যুতে জাতীয় সংলাপ করেছিল, এই সাম্প্রতিক সংস্কার ইস্যুতে জাতীয় সংলাপ করেছিল, এখন সরকারের উচিত হবে যে এই আওয়ামী লীগ নিষিদ্ধের প্রশ্নে একটা জাতীয় সংলাপ ডেকে সিদ্ধান্তটা নেওয়া। ছাত্রলীগকে আপনি নিষিদ্ধ করেছেন নির্বাহী আদেশে, তাই আওয়ামী লীগকে নির্বাহী আদেশও চাইলে করতে পারেন, বিচারিক প্রক্রিয়া করা যায়। কিন্তু প্রধান উপদেষ্টা যেভাবে বলেছেন, এইটা আসলে এই অভ্যুত্থানের শক্তি সমূহকে মর্মাহত করেছে। যেটা ভাই বলেছেন, বিএনপি একটা বড় দল, তারা ক্ষমতা আসতে পারে। আমরা ক্ষমতার জন্য শেখ হাসিনার বিরুদ্ধে আন্দোলন করেছি নাই, আমরা মানুষের মুক্তির জন্য, নাগরিক অধিকার প্রতিষ্ঠার জন্য আমরা লড়াই করেছি। ভাই, আমরা একেবারে শেষের দিকে আসছি, নাজমুল আশরাফ ভাই শেষ করব। তার আগে একটি প্রশ্ন, সেটি হচ্ছে যে আওয়ামী লীগের যে কর্মকাণ্ড, যেটা বললাম এর আগে, যে জুলাই আগস্টে যেটি করেছে, আওয়ামী লীগ স্বাভাবিক রাজনীতি করার অধিকার পেতে পারে কিনা? অনেকেই বলছেন, বিএনপি বলছে যে বিচারের পর যদি ক্ষমা চায় তাহলে তাদের কোনো আপত্তি নেই। দেখেন, এখানে অনেকগুলো যুক্তি আছে, কোনোটাই ফেলে দেওয়ার মতো না। এক হচ্ছে 16 বছর যারা ফ্যাসিবাদী শাসন কায়েম করেছে, দুর্নীতি, দুঃশাসন, অনিয়ম, অনাচার, গুম, খুন, হত্যা, রাহাজানি, চাঁদাবাজি, যত অপরাধ যারা করেছে প্রত্যেকের বিচার এবং সর্বোচ্চ শাস্তি হওয়া উচিত। কিন্তু যারা অপরাধ করে নাই তাদেরকে আপনি কোন আইনে, কোন যুক্তিতে শাস্তি দেবেন? যারা আওয়ামী লীগকে ভোট দেয়, আওয়ামী লীগকে সমর্থন করে, আওয়ামী লীগের রাজনীতি পছন্দ করে, কিন্তু এই অপকর্মে তারা ছিল না, তাদের সেই রাজনৈতিক অধিকার, গণতান্ত্রিক অধিকারটা আপনি হরণ করবেন কোন আইনে? তাহলে আপনাকে যুক্তিতর্ক নিয়ে বসতে হবে, ঐক্যমত করতে হবে। আপনি জাতীয় ঐক্যমতের মাধ্যমে একটা সমাধান করতে পারেন, এটা রাজনৈতিক সিদ্ধান্ত। আপনি আইনের মাধ্যমে যেতে পারেন, আপনি জনমত চাইতে পারেন, গণভোট করতে পারেন। আপনি কোনো পথেই কিন্তু যাচ্ছেন না। মানে সরকারের একটা অবস্থান, বিএনপির অবস্থান, অন্যান্য দলের অবস্থান এবং নতুন দলের অবস্থান, এগুলো নিয়ে যেই রাজনীতি হচ্ছে, এই পুরোটা আমি মনে করি যে শুধুমাত্র রাজনৈতিক মাঠে আমি কত ভালো বলছি, খারাপ বলছি, আমি কত ভালো চাই, অন্যেরা কত খারাপ, আমি আসল শক্তি, আমি অভ্যুত্থানের সব সুফল নিব, কাউকে ভাগ দেব না, এই রাজনীতি করা হচ্ছে আওয়ামী লীগের বিষয়টাকে নিয়ে। আওয়ামী লীগকে নিষিদ্ধ করা বা আপনার নির্বাচনে আসতে দেওয়া না দেয়া। কিন্তু যে কথাটা শুরু থেকে অনেকেই বলছে, আমিও বলছি যে আওয়ামী লীগের সমর্থক, আওয়ামী লীগের ভোটার, আওয়ামী লীগের কর্মী, যাদের বিরুদ্ধে সুস্পষ্ট কোনো অপরাধের অভিযোগ নাই, সেই মানুষগুলোকে বাদ দিয়ে আপনি কিসের জাতীয় ঐক্যমত, কিসের জাতীয় স্বার্থ রক্ষা করবেন, কিভাবে আপনি জাতিকে ঐক্যবদ্ধ রাখবেন? এটা একটা প্রশ্ন। শেষ লাইন বলতে চাই, সেটা হচ্ছে যে আমরা অন্তত 5ই আগস্টের পরে অনেক কিছুকে বিতর্কিত করেছি বা বিতর্কিত হওয়ার মতো বাস্তবতা আছে। সেটি উপদেষ্টা পরিষদ বলি, আপনার পুলিশ বাহিনী বলি, আরও অনেক বাহিনী, গোয়েন্দা বাহিনী, তারপরে আমাদের আমলারা, আরও অনেক কিছু, মানে রাষ্ট্র দেশ পরিচালনার সাথে যুক্ত অনেক কিছু নিয়ে আমাদের মধ্যে অনেক বিতর্ক বিভাজন আছে, যার কারণে অনেক কিছু ঠিকমতো কার্যকর হচ্ছে না, পুলিশ থেকে শুরু করে প্রশাসন ইত্যাদি ইত্যাদি। আমাদের একটা রাষ্ট্রের শেষ ভরসা যদি বলি জাতীয় স্বার্থ, স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং নাগরিক স্বার্থ, নিরাপত্তা, সেই জায়গায় সবশেষ শক্তি কি? আমাদের সশস্ত্র বাহিনী, আমাদের সেনাবাহিনী। এই অভ্যুত্থান হতো না যদি এই সেনাবাহিনী, সশস্ত্র বাহিনী জনগণের পক্ষে না থাকতো। সেটাকেও আমরা বিতর্কিত করছি এবং সেটাকেও রাজনীতিতে টেনে আনছি। এবং যাদের কথাবার্তা আমরা গত দুদিন শুনলাম, তাতে মনে হচ্ছে যে এরা যেন সেনাবাহিনীর বিরুদ্ধে আবার একটা যুদ্ধ করার প্রস্তুতি নিচ্ছে। এটা তো ভয়ঙ্কর একটা ব্যাপার। ধন্যবাদ, সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি আমাদের আজকের সম্পাদকীয়। আগামীকাল আবারও দেখা হবে রাত 10টায়। দেখার আমন্ত্রণ রইল। শুভরাত্রি।